আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার এই ভিডিওটা আমার অন্য বাকি সবগুলো ভিডিও থেকে একটু ভিন্ন। গত বেশ কিছুদিন ধরেই আমি আমার পেজে খুবই ইনঅ্যাক্টিভ, প্রায় ৩-৪ মাস ধরেই বলা চলে। তো লাইফের অনেক বড় একটা ট্রানজিশনের মধ্য দিয়ে আসলে যাচ্ছিলাম, তাই আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারিনি একটা লম্বা সময়। আপনাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করতে যাচ্ছি এখন। তো ঘটনাটা আসলে শুরু হয় এই যে নীল খামটা দেখছেন, নীল চিঠিটা, এটা পাওয়ার পর থেকে। গত ২৭শে জুলাই আমি ঢাকা থেকে ইউএসের উদ্দেশ্যে রওনা হই আমার সেকেন্ড মাস্টার্সের জন্য। তো আমার ফুল প্রসেসিংয়ের ব্যাপারে আপনাদের সাথে পরে কথা হবে। আপনারা যদি জানতে চান কিভাবে প্রসেসিং বা কী সেই ইনফরমেশন আপনারা জানতে চাইলে সেই বিষয়ে পরবর্তীতে ভিডিও বানাবো। এই ভিডিওটাতে একদমই আমার এই যে এত দূরের একটা জার্নি, যেখানে আমি একা একা হয়তো বা ঢাকার বাইরেই কখনো জার্নি করিনি, সেই জায়গায় আসলে বাংলাদেশ থেকে ইউএসএ পর্যন্ত সম্পূর্ণ একা যে জার্নির এক্সপিরিয়েন্সটা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ডিপার্চার টাইম ছিল 7:30, প্রায় 8টার দিকে প্লেন স্টার্ট করে। তো এটা একদমই প্লেন ছাড়ার আগ মুহূর্তের সময়টা, তখন মনে হয় 7টা বা 7:15 মতো বাজে। আমার ফোনে তখন প্রায় 1 ঘন্টার মতো টক টাইম আছে, কিন্তু আমার হাতে সময় মাত্র প্রায় আধা ঘন্টা। এর মধ্যে আমার যার সাথে এই নাম্বার থেকে কথা বলার আছে সবার সাথে কথা বলে ফেলতে হবে। আমার মনে হয় আমি এই সময়ে মানুষের লাইফে সময়ের ইম্পর্টেন্সটা কত, সেটা আমি খুব ভালোভাবে টের পেয়েছি। তো ওই টাইমটার মধ্যে আমি আমার যত আত্মীয় স্বজন, আমার ফ্রেন্ডস, আমার কলিগস, যাদেরকে আমার মনে হয়েছে কল করে আমার শেষবার মতো বলতে কি, বাংলাদেশ থেকে যাওয়ার আগে টাটা বাই বাই বলার প্রয়োজন, আমি সবাইকে কল দিয়েছি, সবাইকে একদম। তারপর যথাসময় প্লেন স্টার্ট করলো। তারপরে এই যে এই মোমেন্টটা, যখন আসলে প্লেনটা আমার ঢাকা ছেড়ে চলে যাচ্ছে, এই মোমেন্টটার এক্সপিরিয়েন্স আসলে বলে বোঝানো যাবে না। ওপর থেকে পুরো শহরটা ছেড়ে যাওয়ার সময় আমার মনে হচ্ছিল আমি আমার লাইফের সবচেয়ে বড় পার্ট, আমার লাইফের ওই দিন পর্যন্ত সময়টুকুকে পেছনে ফেলে আমি চলে যাচ্ছি। আবার কবে ফেরত আসবো, তখনকার ঢাকা কেমন থাকবে, অনেক কিছু তখন মাথায় ঘুরছিল। যাদেরকে ফেলে যাচ্ছি তাদের কথা। এই এক্সপিরিয়েন্সটা আসলে বলে বোঝানোর মতো না। যারা আসলে এই সিচুয়েশনের মধ্য দিয়ে যায়নি কখনো, আমি জানি না তারা আসলে আমার কথাটা শুনে কতটুকু বুঝতে পারছেন। জীবনের প্রায় 30টা বছরকে 50 কি 60 কেজির 2-3টা লাগেজের মধ্যে ভরে, আর বাকি যেটুকু আছে সেটুকুকে পেছনে ফেলে রেখে চলে আসতে হয় অনেক কারণেই। যাই হোক, আমি যেহেতু এমিরেটসে ট্রাভেল করেছি, আমার ট্রানজিট ছিল দুবাইতে। প্রায় 2.5 ঘন্টা এই ট্রাভেলটা করার পরে তারপরে আমি দুবাইতে আমার আরও 2.5 ঘন্টার মতো একটা ট্রানজিট টাইম ছিল। যেহেতু পুরো জার্নিটা একাই ছিলাম আমি, সেহেতু আমি খুবই কনসার্ন ছিলাম কোথায় নামতে হবে, কি করতে হবে না করতে হবে, যেন কোনোভাবেই কোনো ভুল না হয়। সব কিছু নিয়ে অনেক বেশি একটু টেন্সডও ছিলাম, বাট খুবই সাবধান ছিলাম আর কি সব কিছু নিয়ে। এর মধ্যে ডিনার চলে আসলো। তো এমিরেটসে আসলে খাবার খুবই ভালো। আমি খাবারের কোয়ালিটি এবং যেই পরিমাণে খাবার, সেটা আসলে একজনের জন্য মোর দ্যান এনাফ। স্পেশালি ওদের মিষ্টিটা অনেক ভালো। কিছুক্ষণ খাবারের পর চা কফি ছিল, চকলেট ছিল, সব কিছু মিলে খাবার নিয়ে কোনো রকম কোনো কমপ্লেন করার কোনো চান্সই নাই আর কি। সো দেখতে দেখতে দুবাই চলে আসলাম। দুবাই এয়ারপোর্টটা আসলে, দুবাই শহরটা যে কতটা গোছানো, সেটা আসলে দুবাই এয়ারপোর্টের এই টপ ভিউটা দেখেই বোঝা যায়। পুরো শহরটা উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল, অনেক গোছানো লাগছিল। সো আমি যখন দুবাইতে নামি, তখন মনে হয় ওখানকার লোকাল টাইমের রাত 10টা কি 11টা এরকম সময় হবে।
দুবাইতে নেমে আমি সবার আগে যেটা করেছি সেটা হচ্ছে আমার পরবর্তী যেই প্লেনটা আছে সেই প্লেনটার ইমিগ্রেশন যেখানে হবে সেটা খুঁজে বের করা। কারণ আমার হাতে যথেষ্ট সময় ছিল, প্রায় 3 ঘন্টার মতো 4 ঘন্টার মতো সময় ছিল, বাট আমি কোনো চান্স নেই নাই, ভাই এনি চান্স আমি যদি দেরি করে ফেলি, খুঁজে না পাই, এই ভয়ে আমি সবার আগে গিয়ে আমার ইমিগ্রেশন যেই কাউন্টারটাতে হবে সেই কাউন্টারে গিয়ে কাউন্টারটা খুঁজে বের করে তারপরে আমি হচ্ছে সেই কাউন্টারের আশেপাশে যেই জায়গাগুলো ছিল, ডিউটি ফ্রি দোকানগুলো ছিল, সেগুলোতে ঘুরে দেখেছি। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা দুবাই এয়ারপোর্টে ওয়েট করার পরে আমার পরবর্তী প্লেনটার টাইমিং ছিল। সো আমার সাথে এখানে অনেকেই ইমিগ্রেশনের জন্য ওয়েট করছে এবং আমি অবাক হয়ে মানে আমি যতটুকু খেয়াল করলাম পরবর্তী প্লেনটাতে আসলে বাংলাদেশের আমি একটা মানুষও খুঁজে পাইনি। হাতে গোনা 2-1 ইন্ডিয়ান ছিল, বেশিরভাগ হচ্ছে মেক্সিকান, কিউবান মানুষজন, কলম্বোর কিছু মানুষজন ছিল, বাট বাংলাদেশের আমি ছাড়া মনে হয় আমি আর কাউকেই পাইনি। তো টাইম জোনটা আসলে খুব উইয়ার্ড ছিল, আমি বলবো যে আমার একটা লম্বা সময় দিনই শেষ হচ্ছিল না, যেহেতু আমি ফ্লাই করছিলাম, মানে আমি দিনে উঠেছি দুবাই থেকে, কিন্তু আমি ভোরবেলায় উঠেছি, কিন্তু আমি আবার গিয়ে ইউএসএতে নেমেছি কিন্তু আরেকটা সকালবেলা, কিন্তু আমি এর মধ্যে জার্নি করেছি প্রায় 10 ঘন্টা। সো এইটা একটা ব্যাপার, দিনই শেষ হচ্ছিল না। 10 থেকে 12 ঘন্টা জার্নি শেষ করার পরে আমি চলে আসলাম ইউএসএর ফ্লোরিডাতে। এখানে আমার ল্যান্ড করার কথা হচ্ছে মায়ামি এয়ারপোর্টে। সো মায়ামি এয়ারপোর্টে যে দেখতে পাচ্ছেন মায়ামি এয়ারপোর্টের টপ ভিউ, আকাশটা যে ফ্লোরিডাতে কি সুন্দর এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি মনে হয় ইউএসএতে আসার পরে সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি এখানকার আকাশ দেখে। আমার গ্যালারি ভর্তি এখন ইউএসএর আকাশের ছবি, অনেক বেশি ড্রামাটিক। আর যেহেতু হুট করে বৃষ্টি চলে আসে, সো আকাশে আসলে চেঞ্জগুলো খুব হঠাৎ করে হয়, সো জিনিসটা খুব ভালো লাগে। যাই হোক, ফাইনালি নামলাম ইউএসএর মাটিতে। এয়ারপোর্টে নেমেই আমি আমার ইমিগ্রেশনের যা কাজ আছে সব কিছু কমপ্লিট করলাম। তারপরে আমি খুবই টেনশনে ছিলাম আসলে ব্যাগগুলো নিয়ে, কারণ এতগুলো ব্যাগ, আমি একটা মেয়ে মানুষ, আমি মায়ামিতে নামার পরে আমাকে আবার ট্যাম্পাতে যেতে হবে, কারণ সেখানে আমার একজন আত্মীয় আছেন, আমি তার বাসাতে গিয়ে উঠবো আপাতত। সো এখান থেকে ট্যাম্পা পর্যন্ত যাওয়ার জন্য আমাকে একটা বাস নিতে হচ্ছিল। সেই বাসটার হচ্ছে গিয়ে অলমোস্ট 5 আওয়ার জার্নি করার পরে আমি ট্যাম্পাতে গিয়ে পৌঁছাবো। সো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার সব ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে, এয়ারপোর্টেরই ইন্টারনাল একটা ট্রেন সার্ভিস আছে যেটা আমাকে বাস কাউন্টার পর্যন্ত নিয়ে যাবে। সো আমি ফার্স্ট অফ অল ওই ট্রেনটার কাছাকাছি গেলাম, অনেক খুঁজে সবাইকে জিজ্ঞেস করে, গুগল করে। তবে বেস্ট পার্ট হচ্ছে সবাই অনেক হেল্পফুল। নতুন মানুষ, হয়তো রাস্তা চিনি না, এগুলো বুঝতে পেরে যে যেভাবে পেরেছে সেভাবে আমাকে হেল্প করেছে। খুঁজতে আমি আমার বাস কাউন্টারটা খুঁজে পেলাম। তারপর আমার এত ক্ষুধা লেগেছে, এত লম্বা সময় একটা জার্নি, তারপরেও আরও চিন্তা করছিলাম এরপর আমাকে আরও 5 আওয়ার্স বাসে জার্নি করতে হবে, যদি এই বাস না থামে, মাঝপথে কিছু খেতে না পাই। তো আশেপাশে খুঁজতেই চোখে পড়লো এই ফুডকার্টটা, তো তাড়াহুড়া করে এখান থেকে একটা স্যান্ডউইচ আর কোক নিয়ে নিলাম। মজার ব্যাপার হচ্ছে এই যে ওনারা স্যান্ডউইচ বিক্রি করছেন, ওনারা কেউই হচ্ছে ইংরেজিতে কথা বলতে পারেন না। ইউএসএতে থাকলে যে সবাই ইংরেজিতে কথা বলতে পারবে এটা আসলে মানে এক্সপেক্ট করাটা আসলে ভুল। ওনারা মেক্সিকান, তাই স্প্যানিশ ভাষাতে কথা বলছিলেন। অলমোস্ট 5 আওয়ার জার্নি করার পরে আমি সেন্ট পিটার্সবার্গ বাস কাউন্টারে নামি, সেখানে আমার ভাবি আমাকে পিক করতে আসেন। তো এই ছিল আমার বাংলাদেশ থেকে ইউএসএতে আসার ফুল জার্নির এক্সপিরিয়েন্স, আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, যে উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছি সেই উদ্দেশ্যে যেন আমি সফল হতে পারি। আর চেষ্টা করব সব সময় রেগুলার কন্টেন্ট আপলোড করার আর আপনাদের সাথে কানেক্টেড থাকার। কতটুকু পারবো জানি না। ভালো থাকবেন সবাই।
চেষ্টা করবো এখন থেকে রেগুলার ভিডিওস আপলোড করার, আপনাদের সাথে কানেক্টেড থাকার। আপনারাও কানেক্টেড থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।